একটি সংসদ নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে, কিন্তু সেই সরকার যাতে ভুল পথে পা না বাড়ায় তার ত্রুটি সংশোধন করে দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করবে বিরোধী দল। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গণতন্ত্র রক্ষায় নেওয়া ভূমিকাটাকে দেহরক্ষীর কাজের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু রাষ্ট্র গঠনে এখানকার বিরোধী দলগুলোর ভূমিকা কি? পাতানো বিরোধী দলও তো দেখেছে এই দেশের মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন সামনে রেখে বিরোধী দল পাতানো না কার্যকর হবে এ নিয়ে যখন কানাঘুষা রাজনীতির মাঠে, তখন আজকের ভোটে ট্রেন কথা বলবে বিরোধী দল নিয়েই। আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন, পুরানা পল্টন থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র কাজী আতাউর রহমান, এবং রামপুরা থেকে যুক্ত হয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আপনাদের সবাইকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। এইখানে আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার তাজনুবা জাবিন। আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। স্টুডিওতে আছেন, সেটি হলো যে এখন রাজনীতির মাঠে মানে বিরোধী দল নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু, যে বিরোধী দল কারা হচ্ছে, এই নির্বাচনটা কেমন হবে, মানে বিরোধী দল মানে কিভাবে নির্বাচিত হবে, বা বিরোধী দল তো নির্বাচনের একটা প্রক্রিয়া, বিরোধী দল কি আসলে বানানো যায়? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে সহ আলোচক যারা আছেন এবং দর্শক যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। জুলাই 24-এর পর আর বিরোধী দল বানানো যাবে না। বিরোধী দলকে এখন ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিরোধী দল এখন থেকে খুব শক্তিশালী একটা ফ্যাক্টর হবে। আপনি যেরকম বলছিলেন যে আগে পাতানো বিরোধী দল বা ডামি বিরোধী দল দেখা যেত, বা আগের সরকারগুলো গত 15 বছরে যেভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছে, মানে সরকারি দল ফ্যাসিবাদী ব্যবস্থা যে কায়েম করেছিল, তার অন্যতম একটা টুল ছিল বিরোধী কণ্ঠ বা বিরোধী দলকে দমন করে, এবং অনেকটা সংসদে বিরোধী দলহীন করে, এবং কার্যত কোনো বিরোধী দল ছাড়াই সংসদ তারা 15 বছর চালাতে সক্ষম হয়েছিল। সো এখন জুলাইয়ের পরে এটা আমার মতে অনেকটাই অসম্ভব এবং অবাস্তব। আরেকটা কারণ, এখন মানুষ অনেক সচেতন। এখন আর ওই আগের 15 বছরের যেরকম গুম করে ডিজিটাল অ্যাক্ট দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যেত, যে সরকারের কোনো সমালোচনা করা যাবে না, তাকে জবাবদিহিতার অধীনে আনা যাবে না, এ ধরনের যাতে না করা যায়, যেরকম অনেক ধরনের সরঞ্জাম কিন্তু সরকারি দল সাজিয়ে রেখেছিল, এটা এই দফা সম্ভব হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বিরোধী দল এই কারণে শক্তিশালী হবে, ব্যালটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জনপ্রিয়তা, তাদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকাংশে নির্ভর করবে তারা কিভাবে বিরোধী দলকে ডিল করছে। তারা যদি পুরনো সেই ফ্যাসিস্ট আমলের মতো শুধু হয়রানির উদ্দেশ্যে বিরোধী দলকে মামলার পর মামলা দেয়, জেল জুলুম দেয়, বা তাদের ন্যায্য আবেদনকে, ন্যায্য চাওয়াকে যদি আইনশৃঙ্খলার মাধ্যমে, মানে দলীয় আইনশৃঙ্খলার মাধ্যমে, যেভাবে আমরা দেখেছি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে তাদেরকে বিরোধী দলকে মারধর করতো, এভাবে যদি করে তাহলে কিন্তু সরকারি দলের জনপ্রিয়তাও কিন্তু অনেকটা মানে বিপর্যয়ের মুখে পড়বে এই গণঅভ্যুত্থান। তাজনুবা, যেই আলোচনাটা এখন চলছে, মানে আমরা যে গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনটা, এটা হবে সম্ভবত মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 12টি সংসদ নির্বাচন হয়ে গেছে। মানে এই যতগুলো সংসদ নির্বাচনে বাংলাদেশে হয়েছে, সেখানে সবথেকে বেশি সরকারি দল এবং বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে হলো আওয়ামী লীগ, এবং এরপরই সবথেকে বড় বিরোধী দল বা সব বেশি সময় ধরে বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। মানে জাতীয় পার্টি সামনে নির্বাচনে বিরোধী দল, এই ধরনের একটা কানাঘোষা বা এরকম, আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু জাতীয় পার্টিকে এই কানাঘোষা তো এটা অনেক পরের বিষয়, বা এটাকে আমরা অনেক আগেই আমরা নাকচ করে দেই। যা গত 3টা নির্বাচনে বা গত 15 বছর ধরে জাতীয় পার্টি কিন্তু ফ্যাসিস্টদের সহায়ক ছিল, এবং তারা কিন্তু মানে
তিনটা ডামি বা তিনটা অবৈধ নির্বাচনে তারা অংশ নিয়েছে, তারা গৃহপালিত অনেকটা বিরোধী দলের মতো কাজ করেছে। এবং সবচেয়ে যেটা এখনকার বাস্তবতায় আমরা যেটা একদম শুরু থেকে বলে আসছি গণ অভ্যুত্থানের পর থেকে বা গণ অভ্যুত্থানের সময় থেকে, যে তারা কিন্তু ভারতের বা পাশের দেশের তার সাথে কিন্তু তাদের মদদে কিন্তু তারা যে ধরনের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করে, সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা কিন্তু এবং এই যে নূর ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে এবং যে ধরনের অস্থিরতা গত দু একদিনে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছে, এখানে কিন্তু পরিষ্কার যে হচ্ছে যেই জাতীয় পার্টি মানে ফ্যাসিস্টের দোসর ছিল, ফ্যাসিস্টকে সহায়তা করেছে, হাসিনাকে মনস্টার হতে সহায়তা করেছে, এতগুলো দুর্নীতির বিরুদ্ধে যারা কোনো কথা বলেনি, এতগুলো গুম, হত্যাকাণ্ড, অবৈধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলেনি, তারা নূর ভাইয়ের মতো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফ্যাসিবাদী সংগ্রামে দীর্ঘদিন যে নেতৃত্ব দিয়েছে বা যে সংগ্রামী নেতা, তাকে রক্তাক্ত করা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী। এরকম দলের কিন্তু আমরা রাজনীতিটাই চাই না। আমরা চাই যে তাদের রাজনৈতিক কার্যক্রম কিন্তু একটা, একজন হলো কথা বলেনি, আরেকজন হলো অপরাধ করেছে, এই কেন চান না এটা নিষিদ্ধ করার যৌক্তিকতা, এগুলো নিয়ে আপনার কাছে আসবো। আমরা একটু ঘুরে আসি। আমরা এ পর্যায়ে একটু যেতে চাই। রামপুরা থেকে যুক্ত হয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আপা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে একটা মানে একটা ধারণা তৈরি হয়েছে, জি, একটা ধারণা তৈরি হয়েছে মানে বাংলাদেশের রাজনীতিতে যে একটা যদি ইলেকশন হয় তাহলে বিএনপি জিতবে, মানে বাস্তবতা সেটি আমাদের জানা নেই, কিন্তু এরকম একটা আলোচনা উঠছে। সেই সঙ্গে আলোচনা উঠছে যে বিরোধী দল কে হবে। এখন ইলেকশনের মাধ্যমে বিরোধী দল একটা জিনিস, আর একটা অভিযোগ যেটা আলাপ আলোচনা চলছে, যেটা তাজরুমাকেও আমরা করলাম, যে বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা চলছে। এরকম মানে প্রশ্নগুলো গণ অধিকার পরিষদ সহ অনেকেই করছে। গণ অধিকার পরিষদের কার্যালয়ে এখন সর্বদলীয় একটা বৈঠকও হচ্ছে। মানে আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে মানে ইলেকশনের মাধ্যমে যে বিরোধী দল হবে না, সেটি তো একটা ওই যে যেটি তাজনুমা বলল গৃহপালিত বিরোধী দল হবে, তাদেরকে যদি সেভাবে বানানো হয়। কিন্তু এই যে গৃহপালিত বিরোধী দল প্রজেক্টের সঙ্গে মানে বিএনপির নাম কেন জড়িয়ে যাচ্ছে বা তাদের কেন সম্পৃক্ততা, এই এই ব্যাপারগুলো কেন আসছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক যারা আছেন। প্রথমে আমি এখন টেলিভিশনের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমি সমগ্র বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। বিশেষ করে আমার লালপুর বাগাতিপাড়ার মানুষকে আমি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাতে চাই। দেখুন, রাজনীতিতে কে সরকারি দলে যাবে, কে বিরোধী দলে আসবে, এটা সম্পূর্ণ ডিসাইড করবে দেশের জনগণ। এখানে আপনারা বা আমরা বা যারাই বলি না কেন, একটা পারসেপশন আছে বিএনপি জিতে আসবে, কোন একটি বিরোধী দল বানানো হবে, এটা সবগুলো হচ্ছে স্পেকুলেশনের জায়গা থেকে আমরা অনেক অনেক কথা বলতে পারি। কিন্তু আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, যে গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন আমরা দেখছি এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর পার্টিসিপেটরি নির্বাচন হবে। সেই নির্বাচনে হায়েস্ট সংখ্যক যেই ভোটের মাধ্যমে অথবা আসনের মাধ্যমে জনগণ যাদের পক্ষে রায় দিবে তারা সরকার গঠন করবে, যারা সেকেন্ড হায়েস্ট পজিশনে থাকবে তারা বিরোধী দলে আসবেন। এবং যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে না একেবারে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে না ফার্স্ট বা সেকেন্ড পর্যায়ে, তখন কোয়ালিশন সরকার হোক বা জাতীয় সরকার হোক, যে ফরম্যাটেই হোক না কেন, সেটা কিন্তু ডিসাইড করবে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এখানে কোনো বানানো, যেটা তাজনুবা বললো, আই এম ভেরি মাচ এগ্রি উইথ হার, যে বাংলাদেশে গত 15-17 বছরে বিরোধী দলের নামে যেভাবে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, সেই বিরোধী দল আমরা কেউ চাই না। এবং আপনারা খুব স্পষ্টভাবে দেখেছেন এবং শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে বারংবার বলেছেন যে আমাদের যে পার্লামেন্ট ভবিষ্যতে হবে, আমরা চাই এটা একটি ফাংশনাল পার্লামেন্ট হোক, যে পার্লামেন্টের উদ্দেশ্য থাকবে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করা, উন্নয়ন সাধন করা। এই উন্নয়ন মানে শুধু স্ট্রাকচারাল কোনো উন্নয়ন না, এই উন্নয়ন মানে হচ্ছে বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়ন। এবং সেই জায়গাটা থেকে আমরা সবাই চাই যে সবাই মিলে এমন একটি সরকারি দল এবং বিরোধী দল আসুক
এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিক, জনগণ সেটা ডিসাইড করে দিক, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে এবং জনপ্রতিনিধিত্বমূলক একটি পার্লামেন্ট হবে, যেটা নিয়ে আমরা আমাদের দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়নের দিকে নিয়ে যাব। একটা কথা বলা অনস্বীকার্য এখানে যে জাতীয় পার্টির যেই ক্যারেক্টারিস্টিক্স, তাদের মাফিয়াতন্ত্রকে প্যাট্রন করার জন্য তাদের যে এইডটা ছিল, তাদের যে পার্টিসিপেশনটা ছিল, এখানে তাদের রাজনৈতিক যে চরিত্র, এটা বাংলাদেশের জনগণ জেনে গেছে, এখানে কোনো কিন্তু দ্বিমত নেই। তবে আমরা যেটা মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় সকলের পার্টিসিপেশনের মাধ্যমে একটি নির্বাচন হওয়া উচিত এবং কে থাকবে কে থাকবে না, কাকে একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করতে হবে হবে না, এটা জনগণ ডিসাইড করবে, কারণ জনগণই হচ্ছে আসলে সকল ক্ষমতার উৎস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX যে পুতুলাপা যেটি মানে বলছিলাম যে জাতীয় পার্টি, আপনি বললেন যে তার যে রোল ছিল তাতে তারা এমনিতে ইতিহাসে রাস্তা করে মানে নিক্ষিপ্ত হবে, মানে একটা যদি ইলেকশন হয়। মানে জাতীয় পার্টি তো কয়বার মনে হয় যে 3 বার বিভিন্ন সংসদে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে। মানে যেই আলোচনাটা সেটি কি আরেকটু মানে ক্লিয়ার করবেন যে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে আগামী সংসদে চাচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত আছে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আমি আরেকটু বলে নিই যে আপনার বিরোধী দল বলছেন, আমি বলবো যে জাতীয় পার্টি কোনো বিরোধী দল হিসেবে কোনো পার্লামেন্টে ছিল না, আমি বলবো সো কল্ড বিরোধী দল হিসেবে ছিল, কারণ তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যেন মাফিয়াতন্ত্রকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা, এবং এই বৈধতা দেওয়ার প্রক্রিয়াতে তারা যেভাবে তারা যদি এই প্রক্রিয়াতে পার্টিসিপেট না করতো, তাহলে হয়তো বাংলাদেশের জনগণকে এত ভোগান্তি ভুগতে হতো না। এবার আপনার প্রশ্নটা আমি তখন বুঝতে পারি ভাই, আরেকবার করতে হবে। যেটি যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে যে বিএনপি কি জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে চাইছে, ধরেন যে নানা ধরনের কোয়ালিশন সমীকরণ। শুরুতেই আমি তো আলোচনার শুরুতে এটা স্পষ্ট করেছি, এখানে কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার উপরে না, আমরা এটা ডিপেন্ড করব জনগণের চাওয়া পাওয়ার উপরে, জনগণের ম্যান্ডেটের উপরে। এখানে তো একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাকে আগে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে, তারপরে প্রথম সংখ্যাগরিষ্ঠতা, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা, তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা, এইভাবে ক্রনোলজিক্যালি আপনাকে সরকারি দল বিরোধী দল সেভাবে কিন্তু সেটা ডিসাইডেড হবে। সেখানে বিএনপি কি চাইছে বা জাতীয় পার্টি কি চাইছে বা এনসিপি কি চাইছে, এটা তো অমূলক বিষয়। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা পুতুলা পাই, বিভিন্ন দল এই জাতীয় পার্টির ব্যাপারে এখনও ওই যে বলছিলাম যে গণ অধিকার পরিষদের তাদের দপ্তরে একটা সর্বদলীয় বৈঠক হচ্ছে, জাতীয় পার্টিকে নিয়ে একটা দাবি দেওয়া তুলছে। এনসিপির দাবি যে তারা বলছে যে জাতীয় পার্টি তারা নিষিদ্ধ চায়, মানে এখানে মানে বিএনপির অবস্থান কি? দেখুন, এই যে একটি দলকে নিষিদ্ধ করা, যেমন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হলো, আমরা তখন একটা কথা বলেছিলাম, এখনো একটা কথা বলছি, যে একটি প্রক্রিয়াকে যদি আপনি প্রপারলি অ্যাড্রেস না করেন, এটা বুমেরাং হয়। গতকালকেও কিন্তু রাজধানীর মাটিতে আওয়ামী লীগের মিছিল হয়েছে। আপনি একটি সংগঠনকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে এসে যদি একটি সন্ত্রাসী সংগঠন, তাকে বিচারিক প্রক্রিয়ায় না নিয়ে এসে যদি আপনি অন্যভাবে এটাকে নিষিদ্ধ করার চেষ্টা করেন, এটা আলটিমেটলি কিন্তু বুমেরাং হবে। সেটার আমরা কিছু না কিছু নজির দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল, জাতীয় পার্টি সেই ধরনের কোনো অপরাধ করে থাকলে তাকে সেইভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষিদ্ধ করা যায়, আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু আমরা সবসময় একটা কথা বলে আসছি যে বাংলাদেশের পেছনে যে ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র এখনো নস্যাৎ হয়ে যায় নাই, এবং এই ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। সেজন্য সতর্কতার জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে তাদের যেই অপচেষ্টা, বিগত 17 বছর ধরে তারা কিন্তু ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ারে অনেক ধরনের ষড়যন্ত্রের বীজ বুনে গেছে। সেখানে আমাদেরকে অ্যাড্রেসটা করতে হবে খুব ডিপলি। আমাদের যে কোনো প্রক্রিয়াটাকে এমনভাবে অ্যাড্রেস করতে হবে, এমনভাবে এক্সিকিউট করতে হবে যেন কোনোভাবে স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আমরা নামকা অবস্থায় শুধু একটি কার্যক্রমকে স্থগিত করে দিলাম, শুধুমাত্র আমরা বলে দিলাম যে কাজ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, তারা কি বসে আছে? যত ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ করে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো ব্যানারে তারা ফিরে আসবে। তাহলে প্রক্রিয়াটা এমন হওয়া উচিত, জাতীয় পার্টির ক্ষেত্রে হওয়া উচিত, আওয়ামী লীগের ক্ষেত্রে হওয়া উচিত,
যেন কোনোভাবে তারা আর এই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নামকেও অস্তে কোনো ব্যবস্থাতে আমি বিশ্বাস করি না, আমার দলও বিশ্বাস করে না বলে আমি মনে করি। জি জি আপা, এই প্রক্রিয়াটা আসলে কি হওয়া উচিত, এই ব্যাপারটা আপনার কাছে আবার জানবো আমরা একটু। এই পর্যায়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান, তার সঙ্গে যুক্ত হতে চাই। আতাউর ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। মানে এই যে একটা আলাপ আলোচনা, যে যেহেতু মানে জামাত ইসলাম আপনারা আছেন, ইসলামপন্থী দলগুলো মানে একটা গিল্ড বা একটা জোট হওয়ার চেষ্টা করছে, এই সময়ে এসে যেটি দেখা যাচ্ছে, এই নানান ধরনের মানে ন্যারেটিভ, পলিটিক্যাল রেটরিক দেখা যাচ্ছে যে উগ্রপন্থা, ডানপন্থা এগুলো চেপে বসছে দেশের উপরে, এই ধরনের বক্তব্যগুলো আসছে। মানে আপনারা মানে এগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতাগণকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেই প্রসঙ্গটি নিয়ে এসেছেন, বিরোধী দল, এর মধ্যে আবার ইসলামপন্থীদেরকে নিয়ে আসলেন। আমরা মনে করি যে সামনে সরকার কিভাবে গঠিত হবে, কারা দেশ পরিচালনায় দায়িত্ব নিবে, জনগণ কাদেরকে দায়িত্ব দিবে, এটা বরং বেশি আলোচনা হওয়া উচিত। কারণ হলো, বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা দেখেছি বিগত 54 বছর তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, যে কারণে বিভিন্ন সময় অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থান হয়েছে। এর আগেও কিন্তু কয়েকবার অভ্যুত্থান হয়েছে। এগুলো হলো যারা বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ব্যর্থতার ফসল, এবং ব্যর্থতার পরিণতি হিসাবে সর্বশেষ এই জুলাই অভ্যুত্থান হয়েছে। অতএব আমরা মনে করি যে জনগণ বিগত 54 বছর যারা দেশ শাসন করেছে তাদেরকে সামনে ক্ষমতায় দেখতে চায় না। কারণ আমরা এই জুলাই অভ্যুত্থান থেকে যে শিক্ষা পেয়েছি, আমাদের নতুন প্রজন্ম যে শিক্ষা পেয়েছে সেটা হলো যে অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সুশাসন দিতে পারে নাই, তারা দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে পারে নাই, এবং তারা দেশ থেকে বৈষম্য বিলুপ করতে পারে নাই, এবং তারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। তো এই জন্যে নতুন প্রজন্ম, নতুন ভোটার যারা আছে, তারাও আসলে পুরাতনদেরকে আবার নতুন করে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে আবারও সেই পুরাতন রাজনীতি ফিরিয়ে আনবে, আমাদের মনে হয় এটা হবে না। এবং বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা হলো আবার নতুন শক্তিকে ক্ষমতায় নিতে চায়। আতর ভাই, স্পষ্ট আপনার কথাগুলো, মানে জানতে চাই যে এই যে রাজনীতির মাঠে যে একটা গুঞ্জন, এই যে যেটি বলছিলাম যে এটা নিয়ে সর্বদলীয় একটা বৈঠকও হচ্ছে, সেখানে হয়তো আপনাদের দলের প্রতিনিধিও আছে, যে কাউকে বিরোধী দল বানাতে চাওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদ সহ অনেকে এই নিয়ে স্পষ্ট কথাও বলেছে। তো আপনাদের কাছে কি মনে হয়, মানে এইটা কি, এই যে আপনারা যারা আছেন, আপনাদের কাছে কি এটাকে কোনো সন্দেহ মনে হয়? এটা কি বাস্তব বা এটার কোনো যৌক্তিক কোনো ব্যাপার মনে হয় যে এরকম আসলে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা? আর আপনাদের কি মনে হয় যে আপনাদের একটা উত্থানকে অনেকে একটা ভালো মতো নিতে পারছে কি পারছে না, এরকম মনে হয়? না, আমার পূর্ববর্তী দুইজন আলোচক চমৎকারভাবে বলেছেন যে জনগণ যেভাবে ডিসাইড করবে সেটাই হবে। আমরাও সেটা বিশ্বাস করতে চাই, কিন্তু কথা হলো যে আসলেই কি জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে? এখানে সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি ক্রেডিবল নির্বাচন যদি হয়, তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি এখানে সরকারি দল হয়, বিরোধী দল হয়, তাহলে এখানে তো জাতীয় পার্টির মতো একটি দেশ বিরোধী শক্তির তো প্রশ্নই আসে না আসার। কারণ জাতীয় পার্টি তো কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক শক্তি না, এটা হলো একটা বিদেশিদের একটা এজেন্ট। এটা আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা জন্ম হয়েছে। জাতীয় পার্টি আসলে জন্মটাই হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তারা একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল এরশাদ সাহেব, এবং জাতীয় পার্টির বিগত দিনে দেখা গেল যে তারা কোনো গঠনমূলক রাজনীতি করে নাই, জনস্বার্থে কোনো রাজনীতি করে নাই। তারা সবসময় ষড়যন্ত্রের রাজনীতি করেছে, এবং তারা সবসময় একটি দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করেছে। এবং যেই দলের প্রধান সে
ভারতের অনুমতি ছাড়া সে কোনো কথা বলতে পারবেন না, এই জাতীয় প্রকাশ্যে এই জাতীয় ঘোষণা দেন, এই দল বাংলাদেশে কি করে? কারণ এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এখানে তাজনুবা চমৎকারভাবে বলেছেন যে এইটা তো আসলে আমাদের সভরেনিটির জন্য হুমকি। অতএব এই দল এখনো পর্যন্ত এখনো যে দেশে টিকে আছে, এটাই তো আমাদের জন্য বিস্ময়ের জায়গা। এরা আবার বিরোধী দল হবে বা এরা পার্লামেন্টে যাওয়ার চিন্তা কিভাবে করে, জি জি তো প্রশ্নই আসে না। হ্যাঁ, পারবে যদি কেউ মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের একটি ছায়া শক্তিকে মাঠে রাখা হোক, তাদের মধ্য দিয়ে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, তখন হয়তো কেউ কেউ এই প্ল্যান সাজাতে পারে, কিন্তু এটা বাস্তবায়িত হবে না। এবং আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি, আমরা এটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দিব না। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি বিরোধী দলের দায়িত্ব ও ভূমিকা নিয়ে। এবারে এ নিয়ে জানবো মানুষের মতামত। চট্টগ্রাম থেকে জনমানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল কেবল একটি অংশ নয়, বরং অপরিহার্য স্তম্ভ। বিরোধী দলের সরব উপস্থিতি ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ। সরকারের ভুল ধরিয়ে দেয়া, জনগণের কণ্ঠস্বর, ক্ষমতার ভারসাম্য কিংবা নিয়ন্ত্রণে বিরোধী দল কার্যকর ভূমিকা রাখতে পারে। চলুন আজ জেনে আসি আগামী সংসদে কেমন বিরোধী দল চান ভোটাররা। গণতান্ত্রিক প্রক্রিয়াধীন একটা বিরোধী দল হলে সুন্দর মতো সে গঠনতন্ত্রভাবে যে আলোচনা সমালোচনা সব কিছু থাকবে একটা দলের, কিন্তু সংসদের বিরোধী দল যারা শক্ত ভূমিকা পালন করতে হবে, সমালোচনা করতে হবে। যদি অন্যায় কিছু করে সংসদ যারা সরকার পরিচালনা করবে তারা যদি অন্যায় কিছু করে, বিরোধী দলের সেটার প্রতিবাদ করতে হবে। বিএনপি হোক বা জামাত হোক, যে কেউ বিরোধী দলে যারা আসে তাদের অবশ্যই জনগণের পক্ষে কথা বলতে হবে। জনগণের বাইরে যেন কথা না বলে, জনগণের দুর্দশা নিয়ে, জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে। ওই রকম বিরোধী দল বাংলাদেশের মানুষ এখন আশা করে। সংসদে পার্লামেন্ট থাকুক, টান টান উত্তেজনার মধ্যে, দেশে যেখানে অনিয়ম হবে, দুর্নীতি হবে এবং মানে জবাবদিহিতামূলক একটা কি থাকুক, এই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা বিরোধী দল থাকুক, যেই বিরোধী দল চোখে চোখ রাঙিয়ে সরকার প্রধানের সমালোচনা করতে পারবে। আমরা চাই যে বিরোধী দল হবে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যাতে অন্যায়ের প্রতিবাদ করে, সংসদে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আমরা ওই ধরনের সংসদ চাই। আমি মনে করি আগামীতে যে বিরোধী দল হবে, সরকারের যে অনৈতিক জনবিরোধী যে সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্তের প্রতিবাদ করা এবং জনগণকে নিয়ে জনমত গঠন করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়ানো। একটি সুস্থ ও প্রাণবন্ত সংসদীয় ব্যবস্থা নিশ্চিত করতে যোগ্য বিরোধী দল চাইছেন ভোটাররা, যারা কেবল সরকারের নীতির সমালোচনাই নয়, বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিকল্প নীতিও প্রস্তাব করার যোগ্যতা রাখেন। চট্টগ্রাম থেকে ভোটের ট্রেনে আজ এটুকু জানিয়ে শেষ করছি। আমি শোয়েব রহমান। চট্টগ্রাম থেকে শোয়েব রহমান আমাদের সহকর্মী জনতার সঙ্গে গণমানুষের মতামতটি জানাচ্ছিলেন। তারা একটা জমজমাট সংসদ চায় এবং যাতে খুব ভালো ভূমিকা রাখতে পারে এই ধরনের একটা বিরোধী দল চায়। আমরা একটু পুতুল আপার কাছে যাই। পুতুল আপা, আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে যেনতেনভাবে আপনারা আপনি নিজেই বলছিলেন যে এই ফ্যাসিস্ট এবং মানে বিগত আমলের অনেক দায়, অনেক অপরাধ তাদের ঘাড়ে আছে, এদেরকে যেনতেনভাবে নিষিদ্ধ চান না, একটা স্থায়ী বন্দোবস্ত দরকার। মানে ব্যাখ্যা করবেন যে সেই স্থায়ী বন্দোবস্তটা বা উপায়টা কি হতে পারে নিষিদ্ধের বাইরে গিয়ে? দেখুন, বন্দোবস্ত দেওয়ার জন্য তো এটা আসলে এখানে সরকার আছে, আইন আছে। আমাদের একটি সন্ত্রাসী সংগঠনকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটার প্রপার গাইডলাইন আছে, সেভাবে যাওয়াটা এটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। আপনাকে ফর এক্সাম্পল আমি যেটা বলি, আজকে ডাকসু নিয়ে দুপুরের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন একবার একটি ডাকসু নির্বাচনকে স্থগিত করা হলো, তারপর আবার চেম্বার কোর্টে সেই আদেশকে স্থগিত করা হলো, কালকে সম্ভবত এটা অ্যাপেলেট ডিভিশনে যাবে। আমি সামহাও যে কোর্টে এই শুনানিটি হচ্ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার একটি আইটেম ছিল ওখানে, তো আই হ্যাভ গট দ্য অপরচুনিটি যে আমি পুরো মামলাটা বিষয়টা শুনেছি। দ্য মেইন ফ্যাক্ট ওয়াজ দ্যাট যিনি পিটিশনার তিনি যে রিট পিটিশনে যে জিনিসটা চ্যালেঞ্জ করেছেন সেটা হচ্ছে যিনি এখন ছাত্র শিবিরের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আসলে ছাত্রলীগের একজন পদধারী নেতা। এখন এখানে কোয়েশ্চেন এসেছে, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, তাকে ব্যান করে দেওয়া হয়েছে, তাহলে তার পদটা আছে কিনা, তিনি পদে থেকে কিভাবে একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তারপরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেটি জুলাইয়ের অভ্যুত্থানের জন্য
যারা যারা দায়ী ছিল, যারা জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষকে খুন করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে, বাংলাদেশের ৭১-এর চেতনা এবং জুলাইয়ের চেতনার বাইরে গেছে, এই সংগঠনের একজন পদধারী নেতা কিভাবে ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী হন সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, যেহেতু একটি সংগঠন ব্যান হয়ে গেছে তাহলে তার পদ থাকা বা না থাকে না কি যায় আসে। এই যে কোয়েশ্চেনগুলো রেইজ হচ্ছে এগুলো তো প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করা হয়নি। আমরা জানি না এখানে কোর্টের ভার্ডিক্ট কি থাকবে বা কি হবে। তো আলটিমেটলি সেখানে আরো অনেক বিষয়গুলো ছিল, শুরুর একটা পর্যায়ে গিয়ে আসলে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করা হলো। পরবর্তীতে আবার অনারেবল চেম্বার জাজ কোর্ট এটা সেই আদেশটাকে স্থগিত করে বলা হয়েছে না এখন প্রচার প্রচারণা চালাতে পারবে। তো আমার কথা হচ্ছে এই যে এই আনসার্টিনিটি রেখে কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, এমন কিছু কারো করা হলো না, কেন অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন দেওয়া হলো না যে ছাত্রলীগ কিভাবে এখন শিবিরের ব্যানারে এসে তারা ক্যান্ডিডেসি দিয়ে ডাকসুতে নির্বাচন করতে পারছে। এই যে কোয়েশ্চেনগুলো উঠছে শিবিরের প্রতিনিধি এখানে থাকলে ভালো হতো, কিন্তু আপনি যেহেতু ওই হিয়ারিং এর সময় এখন উপস্থিত ছিলেন, হিয়ারিং এ কিন্তু মানে এটাও মানে উল্লেখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী যে এই যে প্রার্থী তিনি মানে ১৯ সাল থেকে যেটিকে বলা হচ্ছে যে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত, আবার প্রার্থীর বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়েছেন যে তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না, কারণ ওই সময় অনেক প্রার্থী ছাত্রলীগের সঙ্গে মানে দিয়ে দেওয়া হয়েছে। এইগুলোর আসলে সুরাহা কিভাবে হবে? আমি সেটাই আপনাকে বলছি যে এই যে বিষয়টা, হ্যাঁ, এটা দ্যাট ওয়াজ হিজ সাবমিশন, পিটিশনের লয়ার আলাদা সাবমিশন ছিল। আই ওয়াজ নট এনি অফ দ্য লয়ার্স অফ এনি অফ দ্য পার্টিজ ওভার দেয়ার। আমি জাস্ট ছিলাম ওখানে অ্যাজ অ্যান অডিয়েন্স, আমি শুনছিলাম মামলাটা, সেখান থেকে আমি আপনাকে এটা শেয়ার করলাম। বিষয়টা হচ্ছে এই প্রশ্নগুলোর সিদ্ধান্ত আলটিমেটলি কোর্ট নেবেন, সেটা কোর্টের উপরেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমার পয়েন্টটা ছিল ওইটা যে আপনি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, নিষিদ্ধ করে তো কোনো কিছু হলো না, তারা কোনো না কোনো ব্যানারে তো ফিরে আসছে, তাহলে কেন এটা প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে এক্সিকিউটিভ অর্ডারে করে আমাদের লাভটা কি হলো? আমরা তো এদেরকে ডালপালা গজিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছাত্রলীগ নাই, কিন্তু যে মানুষগুলো আছে তারা তো বিভিন্ন ব্যানারে ব্যাক করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে দেশকে অস্থির করার জন্য, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য। তো সেটাই আমার জায়গা বলার যে আপনারা এখানে যেটাই অ্যাড্রেস করেন না কেন, কারণ আমি বলেছি যে ষড়যন্ত্র কিন্তু অনেক ভেতরে প্রথিত এবং তারা প্রতিনিয়ত করতে থাকবে। এই জন্য আমাদেরকে কিন্তু অ্যাড্রেসও করতে হবে অনেক ডিপভাবে যে হ্যাঁ আমরা নিষিদ্ধ করবো, এমনভাবে নিষিদ্ধ করবো যেন উঠে আসতে না পারে। সেটা ডেফিনেটলি রাষ্ট্রযন্ত্র আছে, রুলিংস আছে, গাইডলাইন্স আছে, কোর্ট আছে, সরকার আছে, তারাই বিষয়। মানে আপনি বলছেন যে এক্সিকিউটিভ অর্ডারে করা উচিত না, যেটি মানে ট্রায়াল এবং মানে আইনের পথ অনুসরণ করেই করা উচিত। আমরা একটু তাজনুবা জামিনের কাছে যাচ্ছি। মানে যেটি আমাদের পুতুলাপা বলছেন যে একটা ট্রায়াল প্রসেসের ভেতর দিয়ে যাওয়া উচিত। যেটি কথা আসছে যে উত্তরাঞ্চলে প্রায় ২৬টি আসন, এখানে জাতীয় পার্টির একটা ভালো একটা কি বলবো যে দখল আছে ভোটের রাজনীতিতে। তো নিষিদ্ধ একটা ব্যাপার, আর কেউ যদি দোষী হয়, যেটি আপা বলছিল যে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে, আর তার একটা বিচার একটা ব্যাপার। তাহলে আপনারা এই যে এই বিচারের দিকটা না চেয়ে কেন ডিরেক্টলি মানে নিষিদ্ধ চাইছেন? আমরা কিন্তু যখন আওয়ামী লীগের প্রশ্নটা উঠে যে তাদের রাজনীতি নিয়ে, আমরা কিন্তু এটাই বলেছিলাম যে এক্সিকিউটিভ অর্ডারে যদি এটা নিষিদ্ধ করা হয়, আবার কিন্তু যে কেউ এসে এক্সিকিউটিভ অর্ডারটা উইথড্র করলে তারা কিন্তু ব্যাক করতে পারে। আমরা বলেছিলাম যে বিচার হওয়া পর্যন্ত বা ট্রায়ালটা শেষ হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। দেখেন, জাতীয় পার্টি কিন্তু বা আওয়ামী লীগ এরা কিন্তু ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে এখন আর পড়ে না, ২৪-এর পরে এরা কিন্তু পড়ে না। কারণ গত ১৫ বছর তারা যেভাবে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, দুর্নীতি করেছে, এবং দেখেন আপনি জাতীয় পার্টি কিন্তু ১৪ থেকে ১৮ সেশনে তারা কিন্তু বিরোধী দল ছিল, আবার তাদের মধ্যে থেকে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীও ছিল। সো মানে এই সংসদীয় গণতন্ত্রে কিন্তু এটা নাই যে আপনি একই সাথে বিরোধী দল হবেন, এবং তাহলে এই ধরনের জিনিসও আমরা দেখেছি। এবং এই যে ভারতের প্রেসক্রিপশনে তারা চলে, এটা স্বয়ং তাদের নেতারাই, পোস্টেড নেতারাই আপনি এটা বলেছে যে জিএম কাদের সাহেব বলেছে আমি ভারতের থেকে মিটিং করে এসেছি, কিন্তু কি মিটিং করেছে এটা আমি বলতে পারবো না। এবং তাদের পোস্টারে কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মানে এখন আমরা যেটা জানতে চাই, আপনারা তো নিষিদ্ধ চাইছেন, মানে যেটি
পুতুলাপা বলছেন যে হ্যাঁ, তাহলে ট্রায়াল কোথায় বা আইনের পথ অনুসরণ কোথায়, এটা তো ডিরেক্ট একটা অর্ডার সরকার দিয়ে দেবে, মানে এর বাইরে কি ভালো পথ হতে পারে? আপনারা কি চাইছেন? তাদের ট্রায়াল পর্যন্ত অবশ্যই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকতে হবে এবং নিষিদ্ধ থাকতে হবে। আমি বলি ট্রায়ালের ব্যাপারটা, এই যে গতকাল মিছিলে তাদের তো নিষিদ্ধ, তাদের সব ধরনের সভা সমাবেশ রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ। তারপরও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ পৌঁছানোর আগে তারা ধানমন্ডির মতো একটা ব্যস্ত জায়গায় কিন্তু মিছিল করে ফেললো। এখানে প্রশ্নটা আসছে যে তারা যেহেতু নিষিদ্ধ, এখানে ল অর্ডার এনফোর্সমেন্ট এরা কেন কাজ করছে না, এই প্রশ্নটা কিন্তু এখানেই আসছে। এই যে আপা বললো ডালপালা ছড়িয়ে যাচ্ছে, তারা তাদের মতো করে কার্যক্রম অব্যাহত রেখেছে, এটা কেন? এটা আইন শৃঙ্খলা বাহিনীর অপতৎপরতার মানে গাফলতির কারণেই। তারা যদি এটাতে বাধা দিত, তারা যদি এটাকে গ্রেফতার করতো, তাহলে কিন্তু এই জিনিসটা আইন হতো না। শৃঙ্খলা বাহিনী কাজ করছে না কেন? সেটা তো সরকারই জবাব দিতে পারবে। এই মানে সরকারের সরকারকে তো অন্যতম আপনাদের সরকার বলা হয়, হ্যাঁ, এই আপনাদের সরকার কিংস পার্টিও বলা হয়। শুনেন, এই সরকার আমাদের কেন বলা হয়, যদি এই প্রশ্নটা আমি কয়েকটা টক শোতে অপেক্ষা করছিলাম কখন আমাকে উপস্থাপক করবে। এই সরকার যদি আমাদের হতো বা ছাত্রদের হতো, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতো কিনা সন্দেহ। এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা মানে সমালোচনা পদত্যাগ আমরা মনে হয় কত অসংখ্যবার চেয়েছি আমরা জানি না। যখনই সরকারের কোনো ব্যর্থতা হয় সেটা হয় ছাত্রদের ব্যর্থতা, এবং যখনই গণ অভ্যুত্থানের কোনো ক্রেডিট বা সফলতার প্রশ্ন আসে তখনই সেটা হয়ে যায় অনেকের, সবাই ওখানে ভাগ আসে। এক আশ্চর্যজনকভাবে অন্তর্বর্তী সরকারের সব মানে ব্যর্থতা হয়ে যায় কিভাবে জানি এনসিপির বা ছাত্রদের। আমি ওই প্রসঙ্গে না, যে আমি আপনার আগের প্রসঙ্গটাতে একটু বলি যে জাতীয় পার্টি কিন্তু একদম চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর। হ্যাঁ, এখানে আমরা যে তিনজন আছি আমরা কিন্তু প্রত্যেকেই এই ব্যাপারটাতে একমত, এবং সামনে যে নির্বাচন আসছে এখন কিন্তু অনেক ধরনের সমীকরণ চলছে, কিন্তু সব সমীকরণ ছাপিয়ে আমরা কিন্তু চাচ্ছি যে একটা গণতান্ত্রিক পথের দিকে যাতে আমরা ফিরতে পারি। আপনার যে বিরোধী দল, এই আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে, আপনার রিপোর্টেও কিন্তু দেখলেন যে সবাই কিন্তু চাচ্ছে বিরোধী দল যাতে জনগণের কণ্ঠ হয়, সরকারকে চেকে রাখে। এবং আমরা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি ঐক্যমত, প্রত্যেকটাতে কিন্তু বিরোধী দলকে এম্পাওয়ার করার কথা আছে। সেখানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, বিভিন্ন সংসদীয় কমিটির প্রধান করা। তাহলে এখন কিন্তু আমাদের ডেমোক্রেটিক পথটাই কিন্তু মানে আমরা এই প্রজন্ম বা এখনকার রাজনৈতিক বাস্তবতায় ডেমোক্রেটিক পথটা কিন্তু অনেক ঘুরে গেছে, যেখানে জাতীয় পার্টির মতো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এখানে শোভা পায় না বা এখানে জায়গা হয় না তাদের এখানে। আমি একটু কথা বলি, এই যে আপনারা ভোটের ট্রেন্ড বলেন, চাকাতে যখন জং ধরে যায় তখন কিন্তু এই জাপা হচ্ছে মানে জাতীয় পার্টি হচ্ছে ওই জং ধরা চাকার মতো। ভালো বলেছেন তাজমা। আমরা একটু আতর ভাইয়ের কাছে, আতর ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যেটি পুতুলাপা বললো, শিবিরে ছাত্রলীগ ঢুকে যাচ্ছে, আবার শিবির বলছে ছাত্র দলের মধ্যেও অনেক ছাত্রলীগ আছে, এবং ছাত্রলীগ আছে এই ধরনের অনেককে কিন্তু ওই বহিষ্কারও করা হয়েছে কমিটি দেওয়ার পর। মানে এই যে সংকট, সেখানে কি আপনি মনে করেন যে এক্সিকিউটিভ অর্ডার যেটি মানে আপনারা নিষিদ্ধ চাইলেন, নিষিদ্ধ হয়ে গেল, আর এটা একটা ভালো সমাধান? মানে যেই প্রশ্নটা উঠছে যে মানে ট্রায়াল প্রসেসের ব্যাপারটা। না, এখানে আজকে কিন্তু গণ অধিকার পরিষদের অফিসে একটি সর্বদলীয় মিটিং হয়েছিল এই জাতীয় পার্টি ইস্যুতে, এবং যারা আওয়ামী লীগের দোসর ছিল দীর্ঘদিন তাদের বিষয়ে, এবং সেখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ প্রায় 25টার মতো রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিলেন, তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে কিছু ডিসিশন আমি যেটা জানতে পারলাম যে জাতীয় পার্টির ব্যাপারে একটা ডিসিশন হয়েছে যে তাদের বিচার করতে হবে, এবং বিচার করতে হবে মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং হলো 14 দলীয় জোট, যা আওয়ামী লীগের সহযোগী যারা ছিল, এই তিনটি গ্রুপের ব্যাপারেই যে সিদ্ধান্ত হয়েছে তাদের বিচার করতে হবে, এবং বিচারিক কার্যক্রম চলাকালীন তাদের কার্যক্রম স্থগিত রাখতে হবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে। তা মানে আওয়ামী লীগের বিষয়টা যেভাবে হয়েছে জাতীয় পার্টিটা ঠিক সেভাবেই এখানে যেটা দেখলাম সিদ্ধান্ত হয়েছে। অতএব এখানে তো নির্বাহী আদেশে নিষিদ্ধের বিষয়ে একমত হয় নাই, বরং বিচার হবে। অতএব এখানে সকল রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল যেহেতু একমত হয়েছে, অতএব এখানে আমার মনে হয়
তাদের ব্যাপারে সরকারের উদ্যোগ নিতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তা আর বাকি এখানে আপনি বিরোধী দল প্রসঙ্গ এসেছেন, আমি এখানে আগামীতে কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে সেই বিষয়টা আমি জোর দিতে চাচ্ছিলাম। বাকি বিরোধী দল আপনি যেভাবে বলছিলেন যে একটা মেকিং গেম চলছে, যে একটা আমি বলছিলাম যে আপনারা বিশ্বাস করেন কিনা হবে একটা পক্ষকে, আমি বলছি বিষয়টা এখন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, কেউ যদি এ থেকে শিক্ষা নিয়ে থাকে ভবিষ্যতে এ জাতীয় উদ্যোগ আমার মনে হয় নিবে না, নেওয়া সাহস পাবে না। কারণ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে এই সমস্ত কারণেই, তারা নিজেরা ক্ষমতায় গিয়েছে আর তারা নিজেদের মতো করে একটি বিরোধী দল সাজিয়েছে। এখন কেউ যদি এমন মনে করে যে আমরা ক্ষমতায় যাব আমাদের মতো করে একটি বিরোধী দল সাজাবো, তাহলে তাদেরকে অবধারিতভাবে এই কথাও চিন্তায় রাখতে হবে যে আমাদের পরিণতিটা আওয়ামী লীগের চেয়েও আরো ভয়াবহ হবে। কারণ অবশ্যই কেউ আতর ভাই আপনি সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার কাছে আসবো। ভোটের ট্রেনের শেষ পর্ব শুরু করব। ভোট নিয়ে চলতি আওয়াজ দিয়ে ভোট নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনী প্রধানেরও বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। সেখানে ভোটকে সামনে রেখে তিনি সেনাপ্রধানকে সব বাহিনী সমন্বয়ে একটা নির্বিঘ্ন কমান্ড গঠনের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি একটা নির্বাচনের জন্য জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নিরাপত্তার সঙ্গে দেশের ইতিহাসের সর্বাধিক নতুন ও নিয়মিত ভোটাররা উৎসব করতে করতে ভোট দেবেন। চলুন জেনে নেই রাজনীতিকদের মন্তব্য বিবৃতি। দেশের জনগণকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয় সেই চেষ্টা আমাদের থাকবে। এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আর আরেকটা জিনিস ওনাকে বলেছি, দেখেন আমরা নতুন কতগুলো জিনিস এবার আমাদেরকে করতে হচ্ছে। যেমন এই যে প্রবাসী ভোটটা, যেটা আগে বিধান থাকলেও ব্যালট, এই যে পোস্টাল ব্যালটের তো থাকলেও কেউ এক্সিকিউশনে যায় নাই। এবার আমরা তো ম্যাসিভ স্কেলে প্রবাসী ভোটের জন্য আমরা ব্যবস্থা করতেছি। আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। যে আমরা বিরোধী দল নিয়ে আলোচনার একদম শেষ পর্যায়ে আছি। তাজনুবা, আমরা একটু আপনার কাছে পরে আসি, ওদিক থেকে আসি। আমরা একটু আতর ভাই দিয়ে শুরু করি। একদম 1 মিনিট করে বলবেন আতর ভাই, যে আমরা যেহেতু বিরোধী দল নিয়ে আজকে আলোচনা করছি, আপনারা যদি সরকারি দল হন তখন বিরোধী দলের সঙ্গে কি আচরণ করবেন, আর বিরোধী দল হলে কি শুধু সরকারের বিরোধিতা করবেন কিনা, সংক্ষেপে একদম 1 মিনিটে বলবেন ছোট করে। না, এখানে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকটা ছায়া সরকার। বিরোধী দল মানে কি ছায়া সরকার। এই জন্যে আমরা এমন একটা পদ্ধতি নির্বাচনের কথা বলেছি যেখানে সরকারি দল বিরোধী দল সকলেই সংসদে ফাংশন করবে সঠিকভাবে এবং প্রাণবন্ত সংসদ হবে, এবং কে সরকারে যাবে কে বিরোধী দলে থাকবে এটা আসলে নির্বাচনের আগেও কে বুঝতে পারবে না, নির্বাচনের পরেও হয়তো দেখা যাবে যে বিরোধী দলে যাওয়ার কথা চিন্তা করেছে সেও সরকারি দলে যেতে পারে। এই জন্য আমরা পিআর নির্বাচনের কথা বলেছি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচনে সেখানে দেখা যাবে যে কার্যকর বিরোধী দল থাকবে এবং সেখানে বিরোধী দল এবং হয়তো দেখা যাবে একসময় সরকারি দলও হয়ে যেতে পারবে যদি তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে 1 বছর পর সেই বিরোধী দল সরকারি দল হয়ে যাবে, সরকারি দল বিরোধী দল হয়ে যাবে। এটা বরং বিশ্বে অনেক আধুনিক সর্বাধুনিক যে গণতান্ত্রিক চর্চা যে সমস্ত রাষ্ট্রে হয় সে সমস্ত রাষ্ট্রে এই পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থাটা প্রচলিত আছে। আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনও যাতে সরকার অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। পুতলাপা, শেষ মুহূর্তে আছি, একই প্রশ্ন আপনার কাছে, যে সরকার গেলে আপনারা বিরোধী দলের সঙ্গে কি আচরণ করবেন, আর কোনোভাবে যদি বিরোধী দল হয়ে যান তখন আপনাদের বিরোধিতার জায়গাগুলো কি শুধু সরকারের বিরোধিতাই হবে কিনা? সরকারি দলে থাকি বা বিরোধী দলে থাকি না কেন, আমরা দেশ গড়ার কাজে কাজ করব ভাই। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন, আমরাও বলছি, আমাদেরকে মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে যে আমরা কিন্তু কয়েকদিন আগেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন
যে আমরা সরকার গঠন করার জন্য বা সেই আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব, এটা যে কোনো রাজনৈতিক দলের একটা ইচ্ছে থাকে, সেটা আমরা আছে। কিন্তু তার মানে এটা না যে আমাদেরকে সরকারি দলে যেতেই হবে। আমরা যদি বিরোধী দলে যাই, দেশ গড়ার জন্য যা যা করা প্রয়োজন সরকারি দলে যারা থাকবেন তাদেরকে আমরা 100% কোঅপারেশন দিব। বর্তমান সরকারকেও কিন্তু আমরা দিয়ে আসছি, তাদেরকে আমরা অনেক স্পেস দিচ্ছি, সহযোগিতা করছি। এবং আমরা জানি যে বর্তমান সরকার যদি ফেল করে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আরও আরেকবার কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সেই জায়গা থেকে আমরা চাই যে সবাই মিলে সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে দেশের দায়িত্ব দিতে, স্টেক হোল্ডার যারা আছেন বাংলাদেশে তাদের হাতে সেই দায়িত্ব দিতে, সেই অধিকার তুলে দিতে। তারা তাদেরকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠাবেন পার্লামেন্টে। সেটা একটা ফাংশনাল পার্লামেন্ট হবে, সরকারি দলে থাকি অথবা বিরোধী দলে থাকি, জনগণের কথা বলবো, দেশ গড়বো, বিদেশে দেশকে আরো অনেক উপরের দিকে নিয়ে যাব। সেটাই থাকবে হচ্ছে আমাদের সব থেকে বড় প্রত্যয় ইনশাআল্লাহ। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলা, আপনাকে অনেক ধন্যবাদ। তাজনুব, আপনাকে দিয়ে শুরু করি, আপনি স্টুডিওতে আছেন, আপনারা কি করবেন? একই প্রশ্ন। হ্যাঁ, দেশের মানে বিরোধী দলের প্রতি কি করব এটাই বলি যে, আর যদি হ্যাঁ বিরোধী দলের প্রতি কি করবেন, আর যদি হচ্ছে যে যেরকম আমরা দেখেছি যে দমন পীড়ন এবং সরকারের সমালোচনা করলেই তাদেরকে যেভাবে জেল জুলুমের মধ্যে দিয়ে যেতে হতো, নিশ্চিতভাবে সেটা বন্ধ হবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে সরকারের সমালোচনা করতে পারবে। রাজনৈতিক সমালোচনা, তর্ক বিতর্ক চলবে, এরকম একটা পরিবেশ ফিরে আসবে। আর যদি বিরোধী দলে থাকি তাহলে অবশ্যই সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এবং যেভাবে জনগণ চায় যে জনগণের দাবিগুলো যাতে আমরা সবসময় আমাদের কণ্ঠ যাতে জনগণের দাবিগুলো থাকে। গত 15 বছর কিন্তু মানে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল বিরোধীকে দমন করে, পাশাপাশি কিন্তু বিরোধী দলও কিন্তু তাদের এই নির্যাতনটাকে আন্দোলনে রূপ দিতে পারে নাই এবং তাদের ব্যর্থতাও একরকম বাংলাদেশকে ভুগিয়েছে। সো একটা শক্ত বিরোধী দল হওয়ার চেষ্টা আমরা করব যাতে সরকার যাতে আবার যে কেউ যাতে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। ধন্যবাদ। ডাক্তার তাজনুবা জাবিন, আপনাকে অনেক ধন্যবাদ সশরীরে আমাদের এই শোতে আসবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।